আজ 14ই এপ্রিল আমাদের সংবিধান রচয়িতা যে সংবিধান রচনা করেছিল ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্মদিন। সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিন, আজকে ন্যাশনাল হলিডে। আমি এই মহান ব্যক্তিকে আমি প্রণাম জানাচ্ছি আমার, এবং এখানে উপস্থিত যে আমার মায়েরা আছেন তাদের আমি প্রণাম জানাচ্ছি, এবং উপস্থিত আমার ভাই এবং বোনেদের আমার আন্তরিক অভিনন্দন। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি জানি আমরা কে? আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় কিন্তু আমরা জানি না। আপনারা হয়তো আপনাদের স্বামীর নাম বলবেন, এই যে বাচ্চারা বসে আছে বাবার নাম বলবেন, কিন্তু এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হয়েছে একটাই, আমরা হচ্ছি গরিব। আমাদের পরিচয়টা কি? আমরা গরিব, তাই তো? আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা গরিব, মানে আমরা দরিদ্র। আমাদের জীবনে সকাল থেকে রাত অবধি, এই সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি আমাদের একটা জিনিস সকাল থেকে বিকেল অবধি অভাব, তাই তো? এই আমাদের যারা আমি একটা এসসি সম্প্রদায়ের ছেলে, আপনারা এসটি সম্প্রদায়, এসসি সম্প্রদায় এখানে উপস্থিত আছেন, মানে আমি হচ্ছি তপশিলি জাতির একজন প্রতিনিধি। তা আমারও যেমন অভাব আছে, আপনাদেরও সেরকম অভাব আছে। আপনারা ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরই হয়তো দেখছেন পেস্ট নেই, ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার ঘরে পেস্ট নেই, মানে আপনি আগের দিন কিনতে পারেননি, আপনার পয়সা ছিল না। সেই প্লাস্টিক দিয়ে আবার সেই পেস্টের প্লাস্টিক কেটে আবার সেই ব্রাশ দিয়ে ঢুকিয়ে আবার পেস্টটা বার করছেন, তাই তো? সকালবেলা হয়তো আপনার ছেলে বললো, বাবা মা আমরা একটু কচুরি খাবো, আপনি ঘরে হাত দিতে আছেন, দেখছেন পয়সা নেই, তখন কি করছেন? ছেলে মেয়ের মুখে দুটো মুড়ি দিয়ে দিচ্ছেন, যে আপনার মেয়ে কিংবা ছেলে যে কচুরি খেতে চাইছে মিষ্টির দোকান থেকে একটু এনে দেবেন, সেটাও আপনি পারছেন না। তারপরে সকালবেলা যখন তারা স্কুল যাবে তার আগে হয়তো অল্প দুটো পান্তা ভাত দিচ্ছেন, মানে তারা কচুরি খেতে চাইছে, আপনি কচুরি দিতে পারছেন না, আপনি হয়তো মুড়ি কিংবা পান্তা ভাত দিচ্ছেন। আবার দুপুরবেলা তারা হয়তো স্কুলে যাচ্ছে, স্কুলে মিড ডে মিল খাচ্ছে, আপনারা ডাল ভাত আলু সিদ্ধ যা পাচ্ছেন খাচ্ছেন। মানে আপনি যে মাছ খেতে পাচ্ছেন না দুপুরবেলা, সেটাও কিন্তু অভাব, তাই তো? সেটাও হচ্ছে অভাব। তারা যখন ছেলে মেয়ে যখন স্কুল থেকে আসছে, তাদের যখন আপনি মাঠে যাচ্ছে, মাঠ থেকে প্র্যাকটিস করে আসছে, প্র্যাকটিস করার পর আপনি হয়তো ভাবছেন যে আপনার ছেলে বা আপনার মেয়েকে একটু হরলিক্স দেবেন, আপনি দিতে পারছেন না। আপনাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে, কিন্তু আপনি কিন্তু এক গ্লাস হরলিক্সগুলো দিতে পারছেন না। যখন তারা মাঠ থেকে আসছে, হয়তো তাদের সামান্য দুটো মুড়ির সঙ্গে দুটো ছোলা কিংবা আলু সিদ্ধ দিচ্ছেন, তাই তো? ঠিক বলছি তো? কটা ঘর আছে যে ছেলে মেয়েরা মাঠ থেকে প্র্যাকটিস করে আসার পর হরলিক্স পায়? প্রতিদিন হরলিক্স দিতে পারেন আপনাদের ছেলে মেয়েদের? দিতে পারেন না। রাত্রিবেলা হয়তো সে আপনি চিন্তা করছেন, ছেলে হয়তো বললো মা একটুখানি তরকা খাবো, আপনি কিন্তু তরকাটা দিতে পারছেন না রুটির সঙ্গে, ওই আলু ভাজা ছাড়া কিছুই দিতে পারছেন না। ব্যাপারটা হচ্ছে আমরা সকাল থেকে দিন অবধি, সকাল থেকে রাত অবধি যে সময়টা আমরা অতিবাহিত করছি, আমাদের কিন্তু প্রতিটা সেকেন্ড কিন্তু অভাব আমাদের সঙ্গে আছে, সকাল থেকে রাত অবধি। তারপরে যদি মাঝখানে আপনারা হয়তো শুনতে পারেন বাড়ির কেউ অসুস্থ হলো, সে অসুস্থ হবার পর আপনি সেটা শুনে যতটা দুঃখ পাবেন, তার চেয়ে বেশি কষ্ট পাবেন যে ঘরে পয়সা আছে তো। ধরুন আমাকে যদি আমাকে আমার বউ ফোন করে বলে যে মা অসুস্থ বা ছেলে অসুস্থ, আমি কিন্তু ওই অসুস্থর খবরটা শুনে যতটা না খারাপ হব, ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, আমার মনটা আরও আমাকে বিচলিত করে দেবে, যে ভালো তো ডাক্তার দেখাতে পারছি না। এটা হচ্ছে অভাবটা। দেখুন দিন থেকে, মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাত অবধি আমরা যে অতিবাহিত করে দিচ্ছি, আমাদের কিন্তু প্রতিটা সেকেন্ড অভাব। একটা আমরা যে আছি, আমরা ধরুন এক প্যাকেট মুড়ি আনতে গেলে যে 12 টাকা কি 13 টাকা যে দোকানে পাঠাবো, সে হয়তো সেইটাও আমাকে বিছনার তলায় হাতাতে হবে, যে মুড়ির পয়সাটাও আমাকে বিছনার তলার দিয়ে খুঁজতে হবে।
কি আমি কি ভুল বলছি? এক প্যাকেট মুড়ি আনতে গেলেও আমাদের বিছনার তলায় হাতাতে হয় যে দেখি 2 টাকা খুচরো পাই কিনা। তা আমরা এক প্যাকেট মুড়ি আনতে গেলেও আমাদের অভাবটা অনুভব করি। আমাদের ঘুম থেকে ওঠা অবধি রাত অবধি আমাদের অভাবটা আমাদের কাছে বর্তমান। আমি ভুল বলছি আপনাদের? এই অভাবটা আছে মানে আমাদের মাথায় ঈশ্বরের হাত আছে। দেখুন, এই অভাবটা কিন্তু খুব খারাপ জিনিস নয়। এই অভাবটা কিন্তু খুব খারাপ জিনিস নয়। ওই অভাবটা আছে, আমরা হয়তো ভাবি যে অভাব আছে, আমরা এত কষ্ট পাচ্ছি, এই আমরা ভেবেই আছি। কিন্তু অভাবটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। এটা ঈশ্বরের আশীর্বাদ অভাবটা। এটা কিন্তু টাটা, গোয়েঙ্কা, বিড়লা পায়নি, যেটা আপনারা পেয়েছে, যেটা আমি পেয়েছি। এই অভাবটা হচ্ছে ঈশ্বরের একটা আশীর্বাদ। আপনারা তো নিশ্চয়ই আপনারা জানবেন নিশ্চয়ই, আপনাদের যে ভগবান, যারা ভগবান হিসাবে দেখেন, সিধু মুর্মু এবং কানু মুর্মুর ইতিহাস তো জানেন আপনারা। আপনারা যে আপনাদের মানে সিধু মুর্মু এবং কানু মুর্মু, এরা 2 ভাই ছিল। সিধু মুর্মু এবং কানু মুর্মু প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম এরা ব্রিটিশদের এগেনস্টে অস্ত্র তুলে নিয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, এই 2 ভাইদের কথা শুনেছেন। আপনাদের কাছে এনারা ভগবান। এনাদের কিন্তু কোনো অস্ত্র ছিল না, এনাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, কোনো বন্দুক ছিল না। এদের অভাবটা ছিল। এই অভাবটা ছিল বলেই ব্রিটিশদের সঙ্গে এরা লড়াই করেছে খালি হাতে। ব্রিটিশদের গোলা বারুদের এগেনস্টে এরা 2 ভাই মিলে লড়াই করেছে লাঠি বাজ নিয়ে। এদের মধ্যে অভাবটা ছিল লাঠি বাজ নিয়ে। এদের মধ্যে অভাবটা ছিল বলেই, হ্যাঁ, এই অভাবটা ছিল বলেই আজকে তারা লড়াই করতে পেরেছে। এই অভাবটা ছিল বলেই আজকে বি.আর. আম্বেদকর, আমাদের যে আজকে যার জন্মদিন, সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আব্দুল কালাম, এই অভাবটা ছিল বলেই আজকে তারা লড়াই করেছে জীবনে। আজকে যদি এনাদের অভাব না থাকতো তাহলে কিন্তু এরা লড়াই করতে পারতো না। তা সুতরাং এনারা এদের অভাবকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। অভাব ছিল বলে এরা লড়াই করেছে। তা সেরকম আমি বলছি, আপনাদের মধ্যে অর্থ নেই, কিন্তু আপনাদের মধ্যে অভাব আছে। এই অভাবকে যদি আপনারা অস্ত্র হিসাবে ব্যবহার করেন, তাহলে আপনারা এবং আপনাদের সন্তান যারা আছে তারা জীবনে উন্নতি করবে। তারাই উন্নতি করবেই। কারণ এখনো আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের অবস্থা, আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা আমাদের যে জীবন জীবিকা আমরা উন্নতি ঘটাতে পারি। সেটা আপনাদের সন্তানের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আপনারা কিন্তু আপনাদের আর্থিক যে পরিস্থিতি তার ডেভেলপ করতে পারবেন। তার যে লড়াই, আমাদের লড়াইটা কিভাবে করতে হবে, আর্থিক অবস্থা ডেভেলপ আমরা কেন করতে পারব? হ্যাঁ, আপনাদের সন্তান যে পড়াশোনা করছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনারা যদি মাঠে খেলাধুলা করান, তাহলে আপনারা আপনাদের পড়াশোনার সঙ্গে যদি আপনারা খেলাধুলা করান, তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলির এবং আপনাদের সন্তানদের উপর উন্নতি ঘটবে। কিভাবে? আজকে আমি আপনাদের বলছি, আপনারা হয়তো খুব কম জানেন, কিন্তু আপনাদের বাড়ির যারা মানে পুরুষ আছে তারা নিশ্চয়ই ফুটবল খেলা দেখে। এই যে ফুটবল খেলার মাধ্যমে আমাদের সন্তোষ ট্রফি যে বাংলায় যে জয় নিয়ে আসলো, 22 জনকে চাকরি দিয়েছে, 22 জন একসঙ্গে চাকরি পেয়েছে এবং 22 জনের মধ্যে 9 জন হচ্ছে আদিবাসী সম্প্রদায়। তারা কিন্তু দূরে কারোর বাড়ি নয়, কাছেই বাড়ি। এই 22 জন যে চাকরি পেয়েছে একসঙ্গে, শুধু ফুটবল খেলে 22 জন চাকরি পেয়েছে, তার মধ্যে 9 জন আদিবাসী সম্প্রদায়, রবি হাসদা থেকে শুরু করে অনেকেই আছে, আমি হয়তো নামগুলো এখন বলতে পারছি না, আমার মনে নেই। তাই খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে যদি আপনাদের সন্তানরা খেলাধুলাটা করে, জীবনে উন্নতি করতে পারবে। আরেকটা ব্যাপার, আমরা এই ধরুন তপশিলি জাতি, তপশিলি উপজাতি যারা আছে, মানে আপনারা এবং আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের ফ্যামিলি ডেভেলপ আমরা কিন্তু ঘটাতে পারবো।
আর আমাদের উন্নতিটা কেন হচ্ছে না আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের পূর্বপুরুষ সেই 100 গ্রাম তেল নিয়ে আসতো সিসি করে, আমরাও কিন্তু সেই বংশ পরম্পরায় সেই 100 গ্রাম তেল নিয়ে কিনতে যাচ্ছি, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের ফ্যামিলিটাকে আমাদের ডেভেলপ করাতে হবে, আমাদের জাতিটাকে উপরে তুলতে হবে, আমরা ভাবিনি। আপনারা কি ভেবেছেন? কেন হচ্ছে না? আমাদের এই এসটি সম্প্রদায়, দলিত, আমরা তো অ্যাকচুয়ালি দলিত সম্প্রদায়, মানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোক, আমাদের ডেভেলপটা হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে আমরা নারী শিক্ষার প্রসারটা ঘটাতে পারিনি। নারী শিক্ষা আমাদেরটা হচ্ছে কি, আমাদের ছেলে মেয়েরা ধরুন 7, 8, 9, 10-এ পড়ছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিচ্ছি। তাদের যে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সেই মানসিকতাটা আমাদের আনতে হবে। আপনাদের ঘরে যারা মেয়ে আছে তাদেরকে নারী শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে হবে। তার মূল কারণ হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে আমাদের, তাহলেই আমাদের সমাজটা উপরের দিকে উঠবে। কারণ একটা কথা বলছি, আচ্ছা আপনারা তো রোজগার করেন না, আপনাদের স্বামীরা এসে হাতে আপনাদের পয়সা দেয়, যেই পয়সা দিচ্ছে আপনারা তো সংসার চালাচ্ছেন, এই পয়সাটা 1 মাস বলবেন তো যে তোমরা সংসার চালাও, আমরা পয়সা নেবো না, চালাতে পারে কিনা? কি আমি এটা ভুল বলছি? আপনাদের হাতে সংসারের খরচটা দিয়ে দিল, আপনারা একদিন বলুন যে 1 মাস তোমরা চালাও, আমরা পয়সা নেবো না, চালাতে পারবেন? আমি পারবো না। আমি যা রোজগার করি আমি আমার ওয়াইফের হাতে সেই পয়সাটা রোজ তুলে দিই। আমি জানি আমার হাতে যদি সেই পয়সাটা থাকতো, আমি সেই পয়সাটা হয়তো 10 দিনে শেষ করে দিতাম। একটা নারীরা পারে, মহিলারা পারে, একটা সমাজকে উপরের দিকে তুলতে একটা মহিলারাই পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে এসসি সম্প্রদায় আছি, আমাদের নারী শিক্ষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমরা তো ভাবি না, আজকে ধরুন রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড এত উন্নত কেন এত উন্নত? কারণ তাদের দেশে নারী শিক্ষার প্রসার ঘটেছিল 1500 সালে, কিন্তু আমাদের ভারতবর্ষে নারী শিক্ষার প্রসার ঘটেছে 1800 শতকে, মানে রাজা রামমোহন রায়ের হাত ধরে। কিন্তু আমরা যে এসসি সম্প্রদায় আছি, আমাদের কিন্তু নারী শিক্ষার প্রসারটা সেভাবে আমরা ঘটাতে পারিনি। আপনাদের বাড়িতে যে কন্যারা আছে, যে মেয়েরা আছে, তাদেরকে এই মানসিকতা নিন যে আপনারা আপনাদের মেয়েদের পড়াশোনা উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হন। দেখুন আপনাদের ফ্যামিলি কি করে উপরে উঠে। আমি বলছি নারী শিক্ষাটার উপর গুরুত্ব আমাদের বিশেষ করে দিতে হবে। আর কি দিতে হবে? আমাদের সচেতনতা বাড়াতে হবে। আরেকটা কি, যে আমাদের বাল্য বিবাহ, কম বয়সে আমাদের ধরুন মেয়েরা পড়তে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি 16-17 বছরে, এইটা আমাদেরকে রোধ করতে হবে। এটা আপনাদের ঠিক করতে হবে, মায়েদের ঠিক করতে হবে যে আমার মেয়ে আছে, আমি আমার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। এই দৃঢ় প্রতিজ্ঞ আমাদের হতে হবে। তাহলে দেখবেন আমাদের ফ্যামিলি আজকে এখানে আছে, কালকে দেখবেন উপরে উঠে যাবে। সুতরাং আমাদের সমাজে বাল্য বিবাহটা বন্ধ করতে হবে। বাল্য বিবাহটা আমাদের কঠোরভাবে বন্ধ করতে হবে, যে না, আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি গ্র্যাজুয়েশন করবই, এই মানসিকতা নিতে হবে। যে আমার মেয়েকে আমি ডাক্তার করব, আমি ওকালতি পড়াবো, আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো, এই মানসিকতাটা নিতে হবে। আপনারা যে রোজগার করুন না কেন, কষ্ট করে হলেও আপনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে দেখবেন আপনারা এখানে থাকবেন না। আজকে যে আপনাদের অভাব অনটন আছে, কালকে সেটা দূর হবে যখন আপনার সন্তান চাকরি পাবে। এই জন্যে আপনাদের একটা কথা বলি, যে আপনারা আপনাদের সন্তানদের যেভাবে স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের সচেতন হয়ে মাঠে পাঠাতে হবে। কারণ খেলাধুলার মাধ্যমে চাকরি পাওয়া যায়। কারণ